ফাঁসি কার্যকরে প্রস্তুত গাজীপুরের কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনা পেলে দ্রুত ফাঁসি কার্যকরের জন্য এরই মধ্যে মহড়াও হয়েছে সেখানে। শীর্ষ জঙ্গি নেতা হান্নানকে রাখা হয়েছে কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি ইউনিটের হিমেল নামের কন্ডেম সেলে। কাশিমপুর কারাগারে জেল সুপার মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতি কর্তৃক জঙ্গিদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচের কোনো নথি রোববার পর্যন্ত বিকেল পর্যন্ত কারাগারে পৌঁছায়নি। আদেশের কপি পেলে দ্রুত সময়ে ফাঁসি কার্যকর করা হবে। সিলেটের আলোচিত জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চলাকালে পাশে দুদফা জঙ্গি হামলায় এলোমেলো হয়ে গেছে আহতদের জীবন। এদের মধ্যে কজন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা বুঝতে পারছেন না চিকিৎসকরা। এদিকে আতিয়া মহলের বাসিন্দারা কবে নিজেদের বাসস্থানে ফিরবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সিলেটের স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনুর তথ্যচিত্রে রকিব মানিকের রিপোর্ট। গেল 25 মার্চ সন্ধ্যায় জঙ্গি আস্তানায় আতিয়া মহলে অভিযান চলছিল। এরই মধ্যেই ভবনটির কাছাকাছি জঙ্গি হামলা হয়। এ সময় দুদফা বোমা বিস্ফোরণে কেড়ে নেয় 6টি তাজা প্রাণ। এই ঘটনায় আহত অর্ধশতাধিক মানুষ এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমার পাও অনেক সুস্থ হইছে না, আর পাও আবার দেখাই দিচ্ছে। তখন আমার ছেলে কিভাবে সুস্থ হইব, কিভাবে আমি বাসা নিয়ে যাবো, আমার সংসারে খুবই একটা কষ্ট করে। আমি এই দেশের প্রত্যেকটি মানুষের নিকট আমি দোয়া প্রার্থী, আমার জন্য পাটা আগের মতো সুস্থ হতে পারে। এদিকে আতিয়া মহলের অভিযানের 2 সপ্তাহ পরও ভবনটি নিরাপদ না হওয়ায় এখনো তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ওই যে রোহিঙ্গারা যেভাবে বাড়ি ঘর ছাড়িয়া এক দেশ থেকে আরেক দেশ হয়, আমরা বাড়ি ঘর ছাড়ছি, এলাকাতে রয়েছি, কিন্তু আমাদের কিছু নাই। আমরা একবারে নিঃস্ব অবস্থায় বের হয়ে আসছি। আমাদের ব্যাংক থেকে যে টাকা তুলবো চেক বই নাই। এখন এই অভিযানটা যত দ্রুত সম্ভব যদি শেষ হয় আমাদের জন্য মঙ্গল। ভবনটি ঝুঁকিমুক্ত হতে আরো সময় লাগবে বলে জানালেন র্যাবের এই কর্মকর্তা। এখনো বেশ কিছু অবিস্ফোরিত বিস্ফোরক রয়ে গেছে, যেগুলো পরিষ্কার করা বা ক্লিয়ার করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং আস্তে আস্তে যাতে কারো কোনো সমস্যা না হয় বা দুর্ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি অপারেশনটি চালাতে হবে। রকিব মানিক, RTV। স্বপ্নের ফসল হারিয়ে হাহাকার চলছে কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের কৃষকদের মাঝে। জেলার প্রায় 26,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের সবচেয়ে বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ কৃষক মহাজনীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে জমি আবাদ করেন, তাই ঋণের টাকা পরিশোধে দিশেহারা হয়ে পড়েছেন তারা। জমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাবারের অভাব দেখা দিয়েছে। কৃষকদের ঋণ মওকুফের পাশাপাশি হাওড়া অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। আজকের জমিন করছিলাম, কোন জমিন কাটতে পারছি না। পচে গেছে যেও আনছি, গুরু খাইতাম না, ডেটা ডোডা। আমরা কি করি, গুরুর খাদ্য নাই। সরকারে কিছু সহযোগিতা করতো, তে তো আমরা সরকার ঋণ মাঝানো কিছু দিতে হারলাম। ব্যাংকের থেকে লোন আইনা সেরা জমি জমা করছি, বিভিন্ন জায়গাতে ঋণ করছি। ঋণ কিভাবে যে পরিশোধ করব, দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করার জন্য এটা আমার সরকারের কাছে একটা আকুল আবেদন থাকে। এদিকে আগাম বন্যায় হাওড়া অঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ক্ষতিতে করণীয় বিষয়ে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এ সময় ক্ষতিগ্রস্ত হাওরে ইজারা বাতিল, কৃষকদের ক্ষতিপূরণ, এনজিও ঋণের কিস্তি স্থগিত সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। এদিকে সুনামগঞ্জের সুরমা ও জাহাঙ্গীরনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। পরে ক্ষতি কাটিয়ে উঠতে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সাভারের ধামরায়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবেদা খাতুন নামে এক কলেজ ছাত্রীকে কোপানোর পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে ধামরায়ের সুতিপাড়া ইউনিয়নের বারপাখনা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে শরীয়তপুরের জাজিরায় বন্ধুর বাড়িতে ওয়াহিদ নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় জাজিরার কাজিরহাট এলাকায় বন্ধু নূর আলম হাওলাদারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াহিদ ঢাকার মিরপুর 10-এর বাসিন্দা। গেল বৃহস্পতিবার ওয়াহিদ দোকান কর্মচারী নূর আলমের কাজিরহাটের বাড়িতে বেড়াতে যান।
সাতক্ষীরা এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে জানায় স্থানীয়রা। সাতক্ষীরা সদর উপজেলায় রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধার নাম আব্দুর রশিদ, তার বয়স ৭৫ বছর। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তিযোদ্ধার পুত্রবধূ অভিযোগ করেন, রমজান আলী নামে এক সদর থানা এক এসআইয়ের যোগসাজশে এই হামলা হয়। দীর্ঘদিন ধরে এসআই রমজান তাদের হুমকি দিয়ে আসছিল। স্থান সংকটের অজুহাত দেখিয়ে আবাসিক এলাকার মধ্যে বর্জ্য ফেলছে বরিশাল সিটি কর্পোরেশন। পুরানপাড়ার ৬ একরের জায়গায় ময়লা আবর্জনা স্থায়ী ভাগাড়ের রূপ নিয়েছে নগর কর্তৃপক্ষ। বর্জ্যের উৎকট গন্ধ আর ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল আহমেদ। বরিশাল নগরীর বাসাবাড়ি আর ক্লিনিক্যাল বর্জ্য ডাম্পিং করা হয় সিটি কর্পোরেশনের নির্ধারিত এই জায়গায়। এখানে পোড়ানো হয় অপরিশোধিত এসব ময়লা আবর্জনা। বর্জ্যের উৎকট গন্ধ আর ধোঁয়া বাতাসে ছড়িয়ে যায় আশপাশের এলাকায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট সহ নানা রোগে। বাচ্চারা নিউমোনিয়া ভুগতেছে, শ্বাসকষ্টে ভুগতেছে। এলাকায় এমন কোনো বাচ্চা নাই যে নিউমোনিয়া নাই। কলেজ যাইতেছি তা পারতেছি না, এত গন্ধ, তারপর আমরা অসুস্থ হয়ে যাইতেছি। মশা মাছি এবং এই গন্ধ ২৪ ঘন্টা ধুমা চলতেছে, মানুষ অস্থির হয়ে গেছে। জনগণের ভোগান্তির কথা স্বীকার করে সিটি কর্পোরেশনের মেয়র বললেন, জায়গার সংকটের কারণে ডাম্পিং স্থানটি সরানো সম্ভব হচ্ছে না। ময়লা ফেলার জায়গার স্বল্পতার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা জানি এটা জনস্বাস্থ্যের ক্ষতিকর, তারপরও আমাদের উপায় নেই। এদিকে বর্জ্য অপসারণ ও শোধনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের কার্যক্রম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। ডাম্পিং করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা অনুযায়ী আমরা পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করব। জনস্বাস্থ্য রক্ষায় বরিশাল সিটি কর্পোরেশনের ডাম্পিং কার্যক্রম আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে, এমন প্রত্যাশা নগরবাসীর। রাসেল আহমেদ, RTV। নিয়মিত সাফল্য থাকলেও কর্তৃপক্ষের অবহেলার সুযোগ সুবিধা বঞ্চিত ফেনী দাগনভূঞা উপজেলা দুধমুখা উচ্চ বিদ্যালয়। শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, লাইব্রেরি আর শিক্ষক সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের রিপোর্ট, জানাচ্ছেন নোমান শিবলি। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত দাগনভূঞা উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১২০০। এর বিপরীতে এখানে শিক্ষক আছেন মাত্র ২০ জন। তারপরও নিয়মিত ভালো ফল করছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, লাইব্রেরি এমনকি কমন রুমও না থাকায় দারুণভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। একটি বড় হল রুমের প্রয়োজন এবং একটি কমন রুমের প্রয়োজন। আমাদের এই ভবনটি পরিত্যক্ত, আমাদের সরকারের কাছে আবেদন এই ভবনটি ঠিক করে দেওয়ার। আমাদের শ্রেণীকক্ষের সমস্যা, এছাড়া আমরা গ্রুপে ক্লাস করতে পারি না। এই মুহূর্তে পড়ালেখা করা অসম্ভব, জায়গা সংকুলন হচ্ছে না। প্রচুর জায়গা আমাদের স্কুলের পড়ে রয়েছে, কিন্তু অর্থের জন্য আমরা ছাত্র ভবনটা করতে পারতেছি না। দীর্ঘদিন এসব সমস্যা নিয়ে দেন দরবার করেও কোনো সুফল পায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। আবারও একই দাবি তুলে ধরলেন তারা। এই স্কুলের এক বড় সমস্যা হলো অবকাঠামোগত সমস্যা। আমরা সরকারের কাছে আকুল আবেদন করি, আমাদের এই সমস্যাগুলো যদি বিদ্যালয়ে ঠিক হয় তাহলে শিক্ষার মানটা ভালোভাবে এগিয়ে যাবে। নতুন ভবন নির্মাণ সহ বিদ্যালয়টির সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা অফিসার। মাননীয় শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই বিদ্যালয়কে রক্ষা করার জন্য। আর আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের তৌফিক হিসাবে আমরা সহযোগিতা করব। শিক্ষা মন্ত্রণালয় এখানে তার যে বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়ন সূচিত হয়ে থাকে, সেই সুযোগ সুবিধা এই স্কুল পেতে পারে এবং আগামী দিনে আমরাও সে ব্যাপারে সচেষ্ট থাকব। নোমান শিবলি, RTV। ঢাকা নবাবগঞ্জ উপজেলায় এবার রসুনের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে এর আবাদ। সঠিক মূল্য পেতে ভরা মৌসুমে রসুন আমদানি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। কেরানীগঞ্জের স্টাফ রিপোর্টার অমিতাভ অপুর রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঢাকার নবাবগঞ্জ উপজেলার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২০০ হেক্টর জমিতে এবছর রসুনের আবাদ করা হয়েছে। এর মধ্যে রসুন ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। বাম্পার ফলনে মুখে হাসি তাদের। চাষিরা জানান, রসুনে উৎপাদন খরচ কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে এর আবাদ। তবে ভরা মৌসুমেও অন্য দেশ থেকে আমদানি করায় বাজার দর কমে যায় বলে জানান তারা। এটা আমাদের যোগাযোগ অবস্থা
খারাপ থাকার জন্য আমরা ন্যায্য মূল্য পাই না। বিদেশের রসুনটা এদেশে আমদানি করার কারণে আমাদের ন্যায্য মূল্য পাওয়া যায় না। মানে বাইরের রসুনটা যদি নাই তো তবে আমরা মূল্য ঠিক মতো পাইতাম। রসুন একটু রোগ আইসা পরে ওটা আর কি ছিলে একটু ক্ষতি করছে, তো ফলনে মোটা আর কি। আমাদের একটু পড়লে হয়তো আমাদের ফসলটা আর আমরা ভালো করতে পারতাম আর কি। লাভজনক হয় কৃষকরা রসুন উৎপাদনে উৎসাহী তথ্য দিয়ে সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। রসুনটা অত্যন্ত একটা উচ্চ মূল্যের ফসল। এই উচ্চ মূল্যের ফসল তারা চাষ করে প্রচুর পরিমাণে রসুনটা বিক্রি করে তারা প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। ভরা মৌসুমে রসুন আমদানি বন্ধের পাশাপাশি রোগবালাই দমনে কৃষি অফিসের সহযোগিতার দাবি চাষিদের। নাদিরা সুলতানা, RTV। এবার জেলার আরো কিছু খবর জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি।